আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের ভিডিওটি হবে আমার জীবনের একটি সেরা ভিডিও এবং এই ভিডিওটি আমি করে যাব আজ থেকে 50 কিংবা 100 বছর কিংবা 200 বছর পরের দর্শকদের জন্য। যখন আমি থাকবো না, যখন আমার ঠিকানা হবে কবর, তখন এই ভিডিওগুলো দেখবেন অনেকে, বুঝবেন আমি যে কথাগুলো বলে গেছি কতটা সত্য কথা বলে গেছি। এবং আমি যখন মৃত্যুর পরে আমার সওয়াবের সকল রাস্তা বন্ধ হবে, এই ভিডিওটি কিঞ্চিত হলেও আমার সওয়াবের রাস্তা খুলে দেবে। তার মানে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আজকে এই ভিডিওটি দেখতে বসেছেন, আমি বিশ্বাস করি কারো সময় কিংবা অর্থের অপচয় হবে না, বরং আপনার ঈমানের ভেতরে শক্তি জেগে উঠবে। এবং সবার কাছে অনুরোধ করব, সর্বাধিক এই ভিডিওটি শেয়ার করবেন। আজকে পুরো পৃথিবীর দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। 200 থেকে 250 কোটি মুসলমান থাকার পরও ফিলিস্তিনে মাত্র 24 থেকে 25 লক্ষ মানুষ মার খাচ্ছে। ফিলিস্তিনের চারপাশে আরব রাষ্ট্রগুলো, যাদের অর্থের অস্ত্রের কোনো সংকট নেই, কিন্তু কেউ মাত্র 1 কোটি ইহুদির দেশ দখলদার বাহিনীকে প্রতিহত করতে আসছে না। যখন 350-এর অধিক ফিলিস্তিনি নারী শিশু না খেয়ে মারা যাচ্ছে, তখন আরব পেট পুরে খাচ্ছে, শুধু নয় খাবার অপচয় করছে। দর্শক, আজকে যখন ডক্টর জাকির নায়েকের কোট কিংবা টাই নিয়ে বিতর্ক হচ্ছে, তখন তাকে আমরা খ্রিস্টান কিংবা তাকে ইহুদি, অথবা আমরা তাকে এক কথায় কি বলবো, যে আমাদের ধর্মের বাইরে, অথবা ইহুদিদের এজেন্ট হিসেবেও বলছি। কিন্তু এই মুসলমানরা যারা আজকে আমরা বিতর্কে জড়িয়ে গেছি, একবার খেয়াল করবেন, এই মুসলমানরা পুরো পৃথিবী 1000 বছর ধরে শাসন করেছে, কিন্তু আজকে আমাদের শাসন করছে পশ্চিমারা, ইউরোপীয়রা। তাদের কাছে আমরা দয়া ভিক্ষা চাই, অর্থ ভিক্ষা চাই। তাদের কাছে আমরা কেন পরাজিত হয়েছি একবার চিন্তা করেন। মদিনা যে রাষ্ট্র তৈরি হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে, এবং যে রাষ্ট্র 1000 বছরের অধিক সময় ধরে পুরো পৃথিবী শাসন করেছে, আজ তারা ইসরায়েলের মতো কিংবা ইউরোপীয় যারা আমাদের কাছে দয়া ভিক্ষা চাইতো, তাদের কাছে আমরা হাত পেতে বসে আছি কেন? এই ইতিহাস কি আপনাদের অবশ্যই জানা উচিত নয়? চলুন আমরা সেই ইতিহাসের দিকে চলে যাই। জানাবো অনেক হিস্ট্রি, শুধু ইতিহাস জানাবো না, প্রতিটা মুহূর্তের আপডেট থাকবে। বহির্বিশ্ব, বাংলাদেশ, সব আপডেট এই খবরের মধ্যে আমি নিয়ে আসবো। কমপ্লিট একটি এপিসোড, যেটার নাম দিয়েছি স্পেশাল ভিডিও। দর্শক, প্রথম যে তথ্যটি দিয়ে আমি শুরু করতে চাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র তৈরির পর একে একে সাহাবীরা এসছেন, আমাদের খোলাফায়ে রাশিদিনরা, এবং তাদের প্রত্যেকের মৃত্যুর পর একটা সময় সৃষ্টি হয়েছে এরকম যে মুসলমানদের বীরত্বের ইতিহাস হারিয়ে ফেলতে শুরু করেছে। বদর, ওহুদ, খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা ভুলে যাচ্ছিলাম। অর্থাৎ পরবর্তী প্রজন্ম যখন বনু উমাইয়া ক্ষমতায় বসে আছে খোলাফায়ে রাশিদিনের পর, এমনকি আমাদের পৃথিবী বিখ্যাত যিনি প্রতিটি যুদ্ধে বিজয় লাভ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদের ইতিহাসও পরবর্তী প্রজন্ম ভুলে যেতে শুরু করেছিল। তখন বনু উমাইয়াদের একজন শ্রেষ্ঠ খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের এই ইতিহাসগুলো বই আকারে লিখবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বনু উমাইয়ার আব্দুল আজিজ পর্যন্ত এই ইতিহাসগুলো লেখা। এবং সেই জন্য তিনি একজনকে দায়িত্ব দেন 1717 খ্রিস্টাব্দে, যার নাম ইবনে সাহাব আল জহুরি। এই ইবনে সাহাব আল জহুরিকে তিনি ডেকে আনেন, সেই সময় সবচেয়ে বড় স্কলার। তাকে বলা হয় মুসলমানদের সকল ইতিহাস যেন তিনি লিপিবদ্ধ করেন। 717 খ্রিস্টাব্দে এই সাহাব আল জহুরি তিনি এই বইটি লেখার কাজ শুরু করেন, এবং তাকে নির্দেশনা দেয়া হয় যেন প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মক্তবে বা প্রতিটি বিদ্যা কেন্দ্রে তিনি যেন আল্লাহ রসুলের পর থেকে একেবারে উমাইয়া বংশ পর্যন্ত এই হিস্ট্রিগুলো মানুষকে বলেন। তিনি প্রতিটি মানুষের কাছে ছুটে যেতেন এবং এই ইতিহাসগুলো বলতেন। এ সময় তিনি অনেক ছাত্রের তৈরি করেন, অর্থাৎ তার কাছে যারা শিক্ষা অর্জনে আসতো, এরকম বহু ছাত্র তৈরি হয়।
তিনি প্রথম এই বই লেখার মানে ইসলামের ইতিহাসে তিনিই প্রথম লেখার কাজটি শুরু করেন। খেয়াল করবেন, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ইবনে সাহাব আল জোহরি হলেন ইসলামের ইতিহাসের প্রথম ইতিহাস লেখক, যিনি একজন বড় স্কলার ছিলেন। এরপর দেখা যায় যে তিনি যখন মারা যান তার আগে তিনি তার বিখ্যাত দুজন ছাত্রকে পৃথিবীর বুকে ছেড়ে দিয়ে যান। এর একজন হলেন ইমাম মালিক এবং আরেকজন হলেন ইবনে ইসাক। এই দুজন এরপর এই দায়িত্বটা গ্রহণ করে, পরবর্তী মুসলমানদের ইতিহাসগুলোর কাজ তারা শুরু করে। এরপর দেখা যায় যে তারা এই বইগুলোকে, তিনি যে লিখে গেছেন তার এই বইগুলোকে তারা আরো সমৃদ্ধের কাজ শুরু করেন। এরপর 720 খ্রিস্টাব্দে আততায়ীর হাতে শহীদ হন ওমর, যার নামটি বললাম, ওমর বিন আব্দুল আজিজ, বনু উমাইয়ার শাসক। তারপর 30 বছর আস্তে আস্তে স্তমিত হয়ে যায় মুসলমানদের গর্বের ইতিহাস। দেখা যায় একটা পর মানে একটা সময়ের পর এই যে সাহাব আল জহুরি যে কাজটি করে গেছেন, মুসলমানদের স্বর্ণাক্ষরে লিখা বা স্বর্ণালী বিজয়ের গল্প, এই বইটিও গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। এই বইটির আর কোনো সন্ধান পাওয়া যায় না। তারপর আসে নতুন খেলাফত মুসলমানদের, আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত যখন বুঝলেন যে মুসলমানদের পরবর্তী প্রজন্মের কাছে যদি কোনো ইতিহাস না থাকে তাহলে এই বীরত্বের ইতিহাসগুলো মানুষ ভুলে যাবে, তখন এই আব্বাসীয় খলিফা যিনি ছিলেন মনসুর, তিনি ক্রমান্বয়ে চিন্তা করেন যে বড় বড় স্কলারদের নিয়ে তিনি কিছু করতে চান। পরে দেখা যায় যে এই আব্বাসীয় খলিফা তিনি আবারও এই দায়িত্ব পালন করেন এবং ইবনে মালিক এবং ইবনে ইসাক এই দুজনকে আবার ডেকে আনেন। ডেকে এনে তিনি আবার দায়িত্ব দেন যে কি করে আবারও একটি মুসলমানদের ইতিহাস লিখার কাজ করা যায়। তখন পরবর্তী সময় দেখা যায় যে তারাও আবারও জোরে সোরে এই কাজটি শুরু করেন। তারপর আস্তে আস্তে মানে আব্বাসীয় খেলাফতি পুরো পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান চর্চা বৃদ্ধি পায়। বলা হয় পুরো পৃথিবীতে, অর্থাৎ আল্লাহ রাসূলের নবুয়তের পর থেকে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের নজর বা মুসলমানদেরকে আজকে যে পুরো পৃথিবীতে বিজ্ঞান চর্চা হচ্ছে, নিউটন আইনস্টাইনের জন্ম হয়েছে, এই জন্মের মূল কারিগর এই আব্বাসীয় খেলাফত। অর্থাৎ এখানেই পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি হয় এবং এখান থেকে পুরো পৃথিবী থেকে বড় বড় স্কলার আসেন এবং এখানে বই লিখেন কিংবা এখানে বই সংগ্রহ করেন, এখানে পড়াশোনা করেন। জ্যোতির্বিদ বলি, যত রকম বিজ্ঞানীরা আছে সবাই এই বাগদাদে এসে আব্বাসীয় খেলাফতে যোগ দেন। দর্শক, এরপর যেটা হয় যে ক্রমান্বয়ে আব্বাসীয়রা একটা পর্যায়ে এসে দেখা যায় তাদের মধ্যেও দুর্বল শাসক আসে। তারপর একজন সফল শাসক আসেন, হারুনুর রশিদ। আপনারা জানেন যে মুসলমান ইতিহাসের সবচেয়ে মানে আব্বাসীয়দের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক যার নাম বলা হয় তিনি হলেন হারুনুর রশিদ। তো প্রথমে যিনি আসেন মনসুর, তিনি 662 খ্রিস্টাব্দে বাগদাদে রাজধানী প্রতিষ্ঠা করেন। এরপর তিনি ওই যে সাহাব আল জহুরির ছাত্রদের দিয়ে সেখানে ক্রমান্বয়ে ইসলামিক চর্চা বা ইতিহাস চর্চার কাজটি শুরু করেন এবং সেখানে নতুন করে আরেকটি বই লেখার দায়িত্ব দেয়া হয় এবং সেখানে বলা হয় যে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আব্বাসীয় খলিফা আল মনসুর পর্যন্ত মুসলমানদের সকল ইতিহাস যেন তারা লিপিবদ্ধ করেন পরবর্তী প্রজন্মের জন্য। তারপর দেখা যায় যে একটা পর্যায়ে তিনিও আল মনসুরও মারা যান। আসেন আমাদের খলিফা, যার কথা একটু আগে বললাম, হারুনুর রশিদ। এবং একটি বিষয় যে এই বইগুলো বারবার হারিয়ে যায় বা গায়েব হয়, কথাটা আমি বলছি কেন? ওই সময় যে বইগুলো লেখা হতো এই বইগুলোর কোনো কাগজ ছিল না, অর্থাৎ পৃথিবীতে কাগজ আবিষ্কার হয়। তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কালিক এবং কলম, কলম তো বুঝতে পারছেন আগের যুগের কলম, এরকম তরল পানির মধ্যে কালি থাকতো, এরকম ছুঁয়ে ছুঁয়ে তারপর লিখতে হতো। বিভিন্ন খুব মূল্যবান বা এটা খুব পরিশ্রম বা এটা অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। মানে লিখার কাজটা এত কঠিন ছিল সেই সময়, কাগজ কলম তো আজকের মতো ছিল না। তারা এই বইগুলো লিখতেন, দেখা যেত যে এরকম একটা দুইটা বই তারা লিখতে তাদের অনেক বছর লেগে যেত, অনেক কষ্ট হতো। এগুলো সংরক্ষণ করাও কঠিন হতো, এগুলো নষ্ট হয়ে যেত দ্রুত। এইভাবে এই বইগুলো একটার পর একটা হারিয়ে যায়। তারপরে যখন দেখা যায় যে কাগজের যে প্রয়োজনীয়তা আস্তে আস্তে অনুভব হয়, তারপরে হঠাৎ করে জানা যায় যে চীনে
কাগজ তৈরি হচ্ছে, অর্থাৎ চীন এই কাগজ পৃথিবীতে প্রথম তৈরি করেছে। এবং এই সময় এই আব্বাসীয় খেলাফতের সাথে 751 খ্রিস্টাব্দে চীনের একটা বড় যুদ্ধ বাঁধে। তো 751-তে চীনের সাথে আব্বাসীয়দের যে যুদ্ধটা বাঁধে, এই সময় প্রচুর চীনা সেনা গ্রেফতার হয় আব্বাসীয়দের হাতে। আব্বাসীয় কিন্তু পুরো পৃথিবীতে সুপার পাওয়ার তখন। তো যাদেরকে গ্রেফতার করা হয়, চীনের যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তো তাদেরকে পরবর্তী আব্বাসীয় সালতানাতে ফিরিয়ে এনে তাদেরকে এই কাগজ তৈরির তাদের কাছ থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। এবং যেই মুসলমানদের সবচেয়ে বৃহৎ লাইব্রেরি, শুধু মুসলমানদের না, পুরো পৃথিবীতে হাউস অফ উইজডম অথবা বাইতুল হিকম, এটি হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লাইব্রেরি, যেটি বাগদাদে প্রতিষ্ঠিত হয়। এর পাশেই খলিফা হারুনুর রশিদ, আল মনসুরের পরে যিনি খলিফা হন হারুনুর রশিদ, তিনি এখানে এই কাগজ তৈরির কাজটি শুরু করেন। অর্থাৎ সেখানে প্রচুর, মানে অনেক বিশাল আকারে এই কাগজ তৈরির কারখানা সৃষ্টি করা হয়। এবং দেখা যায় যে পরবর্তীতে 786 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ তিনি আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞানকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে আরো মনোনিবেশ করেন। এবং 794 খ্রিস্টাব্দে প্রথম, আবার বলছি 794 খ্রিস্টাব্দে খলিফা হারুনুর রশিদ প্রথম কাগজ তৈরির প্রচলন শুরু করেন। এটি হলো মুসলমান ইতিহাসে প্রথম কাগজ তৈরির প্রচলন, 794 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ। এরপর যে বইগুলো লেখা হতো, এই বইগুলো কাগজে লেখা হতো। খেয়াল করবেন, হাতে লিখতো কিন্তু কাগজে, আমাদের এই প্রিন্টিং বইয়ের মতো না, কাগজের মধ্যে হাতে লেখা হতো। এবং ইতিহাস বলে মুসলমানদের এই সময়টিকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবী তৈরি করেছেন কত হাজার বছরের, এই পুরো ইতিহাসের পাতা খুঁজে ইসলামিক গোল্ডেন এজ যে সময়টিকে বলা হয়, এটি আব্বাসীয় খেলাফতের হারুনুর রশিদের সময়। এবং পুরো পৃথিবীর সকল বড় বড় বিজ্ঞানী, গবেষক, স্কলার এই আব্বাসীয় সালতানাতে এসে এই যে হাউস অফ উইজডম বললাম অথবা বাইতুল হিকম, এখানে জড়ো হতেন। এখানে তারা এই জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন। আজকে যে মানুষ স্পেসে যাচ্ছে, আজকে যে নাসা তৈরি হয়েছে, পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা এখানে এসে ভিড় করেছিলেন। ধারাবাহিক ইতিহাসটা আমি সংক্ষিপ্ত আকারে বলি, তারপর আমার অনেক আলোচনা আছে আপনাদের জন্য। এরপর দেখা যায় যে মানে এই যখনই এই হারুনুর রশিদ এই কাগজ তৈরির প্রচলনটি শুরু করেন, তখন পৃথিবীতে বহু বিখ্যাত মানুষের আগমন ঘটে। এই সময় সহি বুখারী এবং সহি মুসলিম শরীফের যে 6টি হাদিস গ্রন্থ এখানেই লেখা হয়, এই সময়টিতে লেখা হয়। কারণ দেখা যাচ্ছিল যে আমাদের রাসূলের চলে যাওয়ার, মানে রাসূলের ওফাতের পর খোলাফায়ে রাশিদিন, তারপর সাহাবীরা একে একে সব মারা যাচ্ছেন, কিন্তু এই ইতিহাসগুলোকে কাগজে লেখার সুযোগ ছিল না, তো কাগজ ছিল না, এবং একের পর এক ইতিহাসগুলো হারিয়ে গেছে। তো পর্যায়ক্রমে আব্বাসীয় খলিফারা এই হাদিসগুলোকে সংরক্ষণ করে সহি বুখারী, সহি মুসলিমে 6টি গ্রন্থ এই সময় এই লাইব্রেরিতে তৈরি হয়, অর্থাৎ আব্বাসীয় খলিফাদের এই সময়টিতে। এবং ইবনে ইসাকের যে গ্রন্থটি, যেটি গায়েব হয়ে যায়, পরবর্তী এই ইবনে ইসাকের ছাত্র, দেখেন ধারাবাহিকতা কিভাবে এটা চলে এসছে। এটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি স্টোরি আমি বলতেছি আপনাদের জন্য। তো ইবনে ইসাকের যিনি ছাত্র ছিলেন ইবনে হিশাম, পরবর্তী তিনি তার বাকি কাজটা চালিয়ে যান। অর্থাৎ ইসাকের বিদায়ের পর আসেন ইবনে হিশাম, এবং পরবর্তী তিনি আস্তে আস্তে মুসলমানদের এই ইতিহাসগুলোকে আবার তুলে আনেন। মানে ধারাবাহিকভাবে হারিয়ে যেতে যেতে একটা পর্যায়ে এসে আব্বাসীয় খলিফাদের কাগজ আবিষ্কারের পর এবার এগুলোকে সংরক্ষণ করা শুরু হল। তো ইবনে হিশাম তিনি নতুন করে এই ইতিহাস লেখার কাজগুলো শুরু করেন, এবং পরবর্তী প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণের কাজ শুরু হয়। দেখা যায় প্রায় 300 বছর পর ইউরোপ, মুসলমানদের কাগজ আবিষ্কারের 300 বছর পর ইউরোপ কাগজ আবিষ্কার শুরু করতে পেরেছে। আজকে যে ইউরোপ পৃথিবীতে সবচেয়ে উন্নত, আধুনিক অস্ত্র বলি, আধুনিক সবকিছু, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মান, এদের দিকে তাকালে আমাদের খুব দরিদ্র গরিব মনে হয় না? এরা কত উন্নত, আর আমরা এখনো ভাঙা রাস্তায় হাঁটি। আমাদের ইন্টারনেট কবে আসছে, আমাদের টেলিফোন কবে আসছে, আমরা তো ওদের দেখা দেখি, ওরাই তো এগুলো আবিষ্কার করছে। কিন্তু মুসলমানদের কাগজ আবিষ্কারের 300 বছর পর
ইউরোপীয়রা 3 বছর না, 30 বছর না, 300 বছর পর তারা কাগজ তৈরির কৌশল শেখে। কারা? ইউরোপীয়রা। এরপর দেখা যায় যে সেই সময়টা যখন দেখা যায় মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, এবং ওই সময় একটা নতুন দুর্বলতা তৈরি হয়। মানে আব্বাসীয় খলিফারা যখন একে একে বিদায় নিচ্ছিলেন, তখন দেখা যায় যে ভালো শাসক খারাপ শাসক তো ক্রমান্বয়ে আসতে থাকে। তো হঠাৎ করে মুসলমানদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা বাদ দিয়ে শুরু হয় নানান কুতর্ক। কে আওয়ামী লীগ, কে বিএনপি, হ্যাঁ, 71 মুক্তিযুদ্ধ কারা করছে, কারা বিরোধিতা করছে, কে রাজাকার। যেখানে আমাদের বাংলাদেশ 54 বছর ধরে কোনো বিজ্ঞান, কোনো আধুনিক কোনো চর্চা নেই, একটা চর্চা, তুই রাজাকার, তুই 71 বিরোধী। মানে পুরো বাংলাদেশকে ভারত রাজাকার আর মুক্তিযুদ্ধ চেতনার মধ্যে আটকে দিয়ে আমাদের পুরো প্রজন্মকে আটকে দিয়েছে। সবাই এগিয়ে গেছে, ভারত সহ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এগিয়েছে বলেন তো? বুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে। এরা যারা একটু মেধাবী এখানে পরে বিদেশ চলে যায়, কারণ বাংলাদেশ তো আর কোনো গবেষণার জায়গা না। এখানে চর্চা হবে একটাই, তুই রাজাকার, তুই 71 বিরোধী। এখন পর্যন্ত 54 বছর পর একই ন্যারেটিভ চলে। ডাকসু নির্বাচনে ওই একই ন্যারেটিভ, ওই একই। এর বাইরে আমাদের কোনো জগৎ নাই, আমাদেরকে ওখানে আটকে রেখেছে। খেয়াল করেন, আপনাদের জন্য দুর্দান্ত মেসেজ আছে, পুরো ভিডিওতে থাকতে হবে ধৈর্য সহকারে। আজকে একটু সময় অপচয় করেন। তো যখন আব্বাসীয় খেলাফতের মধ্যে শুরু হয়ে যায় মুসলমানদের মধ্যে এই বিতর্ক, শিয়া সুন্নি বিতর্ক, একটা কি বলে গাছের পাতায় কয়টা ফেরেশতা বসতে পারে এটা নিয়ে গবেষণা, একজন নারী হাঁটতে গেলে বোরকা নড়ে গেলে কয়টা গুনাহ হবে, হ্যাঁ, একজন পুরুষ জুব্বা বাদ দিয়ে যদি এরকম কোট পরে সে কি নাস্তিক, সে কি বিধর্মী হয়ে যাবে, সে কি ইহুদি নাসারা হয়ে যাবে। এই বিতর্ক শুরু হয়। বুঝতে পারছেন আজকে আমাদের হুজুরা করে এই বিতর্ক শুরু হয়ে গেছে। মুসলমানরা হাউস অফ উইজডম বাদ দিয়ে তারা চলে আসে একটা বিতর্কে। এই বিতর্কটা যখন শুরু হয় তখন ইউরোপীয় পোপ তিনি বুঝে গেছেন এই তো সুযোগ মুসলমানদের ভেঙে ফেলার। এত বছর ধরে আমরা পারিনি, তারা পুরো পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরা কিন্তু মদিনা রাষ্ট্রের পর সুপার পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। পারস্য সাম্রাজ্য বিজয়, রোমান সাম্রাজ্য বিজয়, বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেম বিজয়, সব পুরো আরাবিয়ান কান্ট্রি, অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে। কিন্তু ওই সময়টা মুসলমানদের হাতে সবাই ধোলাই খেত, তাদের কাছে এসে মাথা নত করতো, তাদের কাছে এসে কর ভিক্ষা দিয়ে যেত, ট্যাক্স দিয়ে যেত। তো এটা তো খ্রিস্টান বা ইহুদিরা ক্রমান্বয়ে দেখছিল, ফাঁক খুঁজছিল। এই ফাঁকটিতে যখন মুসলমানরা নিজেদের মধ্যে বিতর্কে জড়া যাচ্ছিল, শিয়া সুন্নি, পর্দা, কোট টাই প্যান্ট হাবিজাবির মধ্যে, তখনই পোপ ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এক করে বললো এই সুযোগ মুসলমানদের আক্রমণ করো। ব্যাস, তারা মুসলমানদেরকে সবাই সম্মিলিতভাবে আক্রমণ করার পর এই আব্বাসীয় খেলাফতকে নড়বড়ে করে ফেলে এবং জেরুজালেম, আজকের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন তারা দখল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আব্বাসীয় খেলাফতের সেই সময়টিতে এসে এই দীর্ঘ কয়েকশো বছর চিন্তা করেন, ফিলিস্তিন মুসলমানদের ছিল, এটি নিয়ে যায় ইউরোপীয়রা। এরপর খেয়াল করেন, তো দেখা যায় ইবনে হিশাম তিনি যে বইগুলো লিখে যান তার ধারাবাহিকতায় দেখা যায় যে আস্তে 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 মুসলমানদের তো জ্ঞান বিজ্ঞান থেকে সরে যায়। তো এই দুর্বল টাইমটা যখন ফিলিস্তিনের দখল হয়ে যায়, সেই সময়টা কি করে, চেঙ্গিস খানের নাতি হালাকু খান তিনি এই সুযোগটি পেয়ে যান। তিনি করেন কি, আস্তে আস্তে মঙ্গোলীয়রা আস্তে আস্তে মুসলমান সাম্রাজ্যের দিকে নজর দেয় এবং তারা ক্রমান্বয়ে মুসলমানদের রাজ্য মানে যে সালতানাত গুলো আছে এগুলো দখলে মনোনিবেশ করে। একটা পর্যায়ে তারা আব্বাসীয় খেলাফতে এসে আক্রমণ করে এবং আব্বাসীয় খেলাফতে তারা আক্রমণ করে এত পরিমাণ, বলা হচ্ছে যে প্রায় 18 লক্ষ মুসলমান, 18 লক্ষ, ফিলিস্তিনে তো 1 লক্ষের মতো মারলো নেতানিয়াহু, 18 লক্ষ মুসলমান মেরে ফেলছে হালাকু খান। বাগদাদের যে নদীটি 1 মাস ধরে এই নদীর পানি লাল ছিল, নদীর যে রং পানি এটা তো লাল না, এটা লাল ছিল, এত মানুষ মারছে। এরপর তারা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের মূল যে স্থানটি হাউস অফ উইজডম বা বাইতুল হিকম, এখানে আসে, এটি পুরোটা পুড়িয়ে দেয়।
এবং এটার মধ্যে এত বিশাল লাইব্রেরি, এত বই ছিল যে এই বইয়ের পাতা পুড়ে পাশের আরেকটি নদী প্রায় 7 থেকে 8 দিন বা 10 দিন পুরো নদীর পানি কালো হয়ে যায় বই পড়ায়, পুরো লাইব্রেরিটা পুড়ে ফেলে, মুসলমানদের এই জ্ঞান বিজ্ঞানকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে, ইতিহাসের সবকিছু মুছে ফেলে এই হালাকু খান।